একটা সয়েলকে যখন আমি সার্ভে করতে যাব তখন অবশ্যই ফিল্ডে যাইতে হবে, তাদের ন্যাচারাল এনভায়রনমেন্টে যায়, তাদের বৈশিষ্ট্য থেকে শুরু করে সেই সয়েলটা হাইল্যান্ড না লো ল্যান্ড সেটাকে আমাদেরকে ওইখানেই স্টাডি করে সেটা ম্যাপিং করতে হবে ইন দেয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট। সে যেখানে আছে সেখানে যায় সেটাকে আমাদের স্টাডি করতে হবে। ঠিক আছে, যখন স্টাডি করব তখন আমাদেরকে ওই জায়গায় কী কী বিষয়ে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে নাম্বারিং করতে পারো 1 2 দিয়ে। ফাইন্ডিং আউট দ্য ইম্পর্টেন্ট প্রপার্টিস অফ সয়েল, আমরা সয়েল ক্লাসিফিকেশন বা সয়েল সার্ভে করতে গেলাম, সয়েলের যে ইম্পর্টেন্ট প্রপার্টিসগুলো আছে সেগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যে সাপোজ আমরা দিনাজপুর সদর উপজেলার সয়েলটাকে সার্ভে করতেছি, ওই সদর উপজেলায় যেই জায়গায় গেছি সেই জায়গার সয়েলের প্রপার্টিসটা কীরকম সেটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। অর্গানাইজিং দ্য নলেজ অ্যাবাউট দ্য রিলেশনস বিটুইন সয়েল প্রপার্টিস অ্যান্ড সয়েল ইউজ, আমরা গেলাম এক জায়গায়, সয়েলের যে প্রপার্টিস আছে, সাপোজ দিনাজপুরের মাটি ধান চাষের জন্য খুব ভালো, তাই না? এই জায়গায় যদি আমি এখন ভুট্টা চাষ করতে যাই এবং ভুট্টা চাষের জন্য সেটা উপযোগী কিনা সেই নলেজটাকে আমাদেরকে গ্যাদার করতে হবে। 3 নম্বর পয়েন্টে ক্লাসিফাইং সয়েলস ইনটু ডিফাইন অ্যান্ড ডেসক্রাইব ইউনিটস, আমরা ম্যাপিং করব, ম্যাপিং করতে গেলে সেটা নির্দিষ্ট ইউনিটে ভাগ করতে হবে। নেক্সট নাম্বার লোকেটিং অ্যান্ড প্লটিং দ্য বাউন্ডারিজ অফ দ্য ইউনিটস অন ম্যাপস, আমরা একটা উপজেলায় অনেক রকমের সয়েল থাকে, সেই সয়েলটা একটা ম্যাপ করতে গেলে কোন লোকেশনে আছে সেই লোকেশনটাকে ম্যাপের মধ্যে ইনক্লুড করতে হবে। প্রিপেয়ারিং অ্যান্ড পাবলিশিং দ্য ম্যাপস অ্যান্ড রিপোর্টস, আমরা সয়েলের ফিল্ডে যাই, সয়েল সার্ভে করলাম, প্রপার্টিজ জানলাম, নলেজ গ্যাদার করলাম, কিন্তু সেটাকে আমরা যদি ম্যাপে রূপান্তরিত না করি এবং সেই রিপোর্টটা পাবলিশ না করি তাহলে আমাদের সেই সার্ভের কোনো ভ্যালু থাকে না। এই সার্ভে আমাদেরকে এটা ম্যাপিং করতে হবে এবং পাবলিশ করতে হবে। যদি আমরা পাবলিশ করি তাহলে হ্যালো, জি স্যার। শোনা যাচ্ছে? জি ক্লিয়ার? স্যার জি স্যার। বলেন। ওকে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ফিল্ডে গেলাম, ফিল্ডে যাই ম্যাপ সার্ভে করলাম, প্রপার্টিজ জানলাম, নলেজ গ্যাদার করলাম, কিন্তু আমরা সেটাকে যদি ম্যাপে রূপান্তর না করি এবং সেটাকে পাবলিশ না করি তাহলে আমাদের সেটা কোনো কাজে আসবে না। দ্য পারপোজেস অফ সয়েল সার্ভে, হেডিং দিতে পারো পারপোজেস অফ সয়েল সার্ভে। ঠিক আছে, হ্যালো হ্যালো, জি স্যার। শোনা যায়? পারপোজেস অফ সয়েল সার্ভে, বুঝতে পারছো হেডিংটা? জি স্যার। তাহলে পারপোজেস ওখানে একটু করে লিখে রাখো যেন পরবর্তীতে শর্টকাটে বুঝতে পারো আর কি। ইট হেল্পস টু রেকগনাইজ ডিফারেন্ট কাইন্ড অফ সয়েল, আমরা যদি সার্ভে করি, প্রপার্টিস দেখতে পারি, তাহলে বিভিন্ন প্রকারের সয়েল চিনতে সহযোগিতা করবে কে? সয়েল ম্যাপ বা সয়েল সার্ভে। ঠিক আছে, ইট হেল্পস টু রেকগনাইজ ডিফারেন্ট কাইন্ড অফ সয়েল। নাম্বার 2, ইট হেল্পস টু ডিফাইন অর আইডেন্টিফাই ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ সয়েল, যেহেতু আমরা ম্যাপিং করতেছি ওই জায়গায় ইম্পর্টেন্ট প্রপার্টিজ এবং ক্যারেক্টারিস্টিক্স ওই জায়গায় দেওয়া থাকবে, সেহেতু আমরা কি করব, পরবর্তীতে ম্যাপ দেখলেই বুঝতে পারবো যে ওই জায়গার সয়েলটার ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্সগুলো কি। নেক্সট নাম্বার, ইট প্রোভাইডস নেসেসারি ইনফরমেশন ফর সয়েল কোরিলেশন অ্যান্ড ক্লাসিফিকেশন, একটা সয়েলকে ক্লাসিফাই করতে গেলে যে বৈশিষ্ট্যগুলো দরকার সেটা এই সার্ভে থেকে আমরা জানতে পারবো। নেক্সট নাম্বার, it helps in preparing the soil maps showing distribution of soil on the map, এই সার্ভেটা ম্যাপ তৈরি করতে আমাদেরকে সহায়তা করবে। নেক্সট নাম্বারে লিখো, it helps to assess the management requirement and potential productivity of the area concerned, লিটন আসছে লাইনে। আচ্ছা লিখো, it helps to assess the management requirement, এক এক জায়গার সয়েলের ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস এক এক রকম, কারণ বিভিন্ন জায়গার সয়েল বিভিন্ন রকম, কোথাকার সয়েল হচ্ছে স্যান্ডি টাইপ সয়েল, কোথাকার ক্লেই সয়েল, ঠিক আছে, কোথাকার লুমি সয়েল, তো এক এক রকমের সয়েলের ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস আলাদা আলাদা, প্রত্যেকটা সয়েলের ম্যানেজমেন্ট প্র্যাকটিসেসটা একটু আলাদা রকম হয়ে থাকে। যেমন ক্লেই সয়েল খুব হার্ডি টাইপের হয়, সেই সয়েলে যদি আমি পেঁয়াজ চাষ করতে যাই বা আলু চাষ করতে যাই তাহলে আমার ওইখানে ম্যানেজমেন্ট প্র্যাকটিসেসটা স্যান্ডি টাইপ সয়েলের থেকে একটু আলাদা হবে। নেক্সট নাম্বারে যাই, ইট ক্যান বি ইউজড অ্যাজ এ বেসিস ফর ফার্ম প্ল্যানিং, ফার্ম প্ল্যানিং যখন এটা যারা এগ্রি ইঞ্জিনিয়ার তারা ভালো জানে, যখন কোনো ফার্ম প্ল্যানিং করা হয়
তখন ওই জায়গায় কোন জিনিসটা কোথায় প্ল্যান করা হবে সম্পূর্ণটাই নির্ভর করে সয়েলের সার্ভে এবং রিপোর্টের উপরে। নেক্সট নাম্বার, it provides an inventory and stock taking of the soil resources useful or making public policies wisely. পাবলিক পলিসিস মানে যারা পলিসি মেকার আছে তারা বিভিন্ন এলাকার সয়েলের মধ্যে বিশেষ করে এগ্রিকালচার অফিসার, তারপরে এইও বা জেলা কৃষি অফিসার, এরা এই জিনিসটাকে প্ল্যান করে থাকে। নেক্সট হেডিং দিতে পারো টাইপস অফ সয়েল সার্ভে। হ্যালো হ্যালো হ্যালো, শোনা জি যায়? স্যার, শুনতেছি। রেসপন্স করিও, নাহলে বুঝতে পারি না আর কি অনেক সময়। জি স্যার। ঠিক আছে, টাইপস অফ সয়েল সার্ভে। টাইপস অফ সয়েল সার্ভে বিভিন্ন ম্যাপিং ইউনিটের উপর বেস করে, ম্যাপিং এর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইউনিট ইউজ করা হয়। এক এক সায়েন্টিস্ট এক এক সময় এক এক রকমের ইউনিট দিয়ে থাকে, সেটার উপরে বেস করে সয়েল সার্ভেকে ম্যাপিং ইউনিটের উপর বেস করে তিন ভাগে মূলত ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান, ডিটেইলড সয়েল সার্ভে, ডিটেইলড সয়েল সার্ভে। নাম্বার টু, রেকনাইসেন্স সয়েল সার্ভে, রেকনাইসেন্স সয়েল সার্ভে। নাম্বার থ্রি, ডিটেইলড রেকনাইসেন্স সয়েল সার্ভে, দুইটার কম্বিনেশন, একটা হচ্ছে ডিটেইলড সয়েল সার্ভে, নেক্সট নাম্বার হচ্ছে রেকনাইসেন্স সয়েল সার্ভে, নাম্বার থ্রি হচ্ছে ডিটেইলড রেকনাইসেন্স সয়েল সার্ভে। এই দুটা ব্যতীত আরও দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে সেমি ডিটেইলড অ্যান্ড র্যাপিড রেকনাইসেন্স। র্যাপিড রেকনাইসেন্স এর আরেকটা নাম হচ্ছে এক্সপ্লোরেটরি সয়েল সার্ভে। ঠিক আছে, একটা হচ্ছে সেমি ডিটেইলড, ডিটেইলের অংশ সেমি ডিটেইলড, আর একটা হচ্ছে র্যাপিড রেকনাইসেন্স অথবা এক্সপ্লোরেটরি সয়েল সার্ভে। এই পাঁচ প্রকারের সয়েল সার্ভে মূলত আছে। এই সয়েল সার্ভে সম্পর্কে ডিটেইলস আমি অন্য ক্লাসে যাব, আজকের ক্লাসে ওইটা নিয়ে ডিটেইলস আলোচনা করব না। হ্যালো হ্যালো, স্যার, নামগুলো আরেকবার বলতেন একটু। নাম্বার ওয়ান ক্লাসিফিকেশন হচ্ছে ডিটেইলড, জি স্যার। ডিটেইলড সয়েল সার্ভে। নাম্বার টু, রেকনাইসেন্স, রেকনাইসেন্স স্পেলিংটা বলি, RECO ডাবল NAI ডাবল RECO ডাবল NAI ডাবল SANCE, রেকনাইসেন্স সয়েল সার্ভে। আরেকটা নাম্বার থ্রি হচ্ছে ডিটেইলড রেকনাইসেন্স সয়েল সার্ভে, ডিটেইলড রেকনাইসেন্স সয়েল সার্ভে। ঠিক আছে, এই তিনটার বাইরেও আরও দুইটা আছে, একটা হচ্ছে সেমি ডিটেইলড আর একটা হচ্ছে র্যাপিড রেকনাইসেন্স। র্যাপিড রেকনাইসেন্স এর আরেকটা নাম হচ্ছে এক্সপ্লোরেটরি সয়েল সার্ভে, এক্সপ্লোরেটরি সয়েল সার্ভে। শোনা যায়? জি স্যার। আচ্ছা, এই যে ক্লাসিফিকেশনের টাইপসগুলো বললাম, টাইপস সয়েল সার্ভে টাইপসগুলো বললাম, এই টাইপসগুলো সম্পর্কে ডিটেলস আমি অন্য ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আরেকটা হেডিং দাও আজকে, স্টেপস অফ সয়েল সার্ভে, স্টেপস অফ সয়েল সার্ভে। ওকে, হ্যালো, স্টেপস অফ জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্টেপস অফ সয়েল সার্ভে। বোঝা যায়? জি স্যার, কোনো প্রবলেম হচ্ছে নাকি? শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যালো স্যার। স্টেপস অফ সয়েল সার্ভে হেডিং দেওয়া হয়েছে। জি স্যার, দেওয়া হয়েছে। ওকে, এখানে 7টা স্টেপস আছে টোটাল। জি স্যার। একটা সয়েল সার্ভে করতে গেলে কি কি স্টেপ স্টেপ নিতে হয়, সেই স্টেপগুলো হচ্ছে নাম্বার ওয়ান, কালেক্টিং অল রিলেভেন্ট ইনফরমেশন অ্যাবাউট ক্লাইমেট। যেই জায়গাতে আমি সয়েল সার্ভে করতে যাব সেই জায়গার সকল ইনফরমেশন আমাদেরকে সংগ্রহ করা লাগবে। সেই ইনফরমেশনগুলো কি? ক্লাইমেট, ফিজিওগ্রাফি, হাইড্রোলজি, জিওলজি, ভেজিটেশন, প্রেজেন্ট ল্যান্ড ইউজ,
recommended practices and their responses, socio-economic conditions of the area. বোঝা গেল কি কি ইনফরমেশন কালেক্ট করতে হবে। সেটা হচ্ছে ক্লাইমেট, ওই জায়গার ক্লাইমেটটা কীরকম, ফিজিওগ্রাফি, হাইড্রোলজি, ফিজিওগ্রাফি, হাইড্রোলজি, ঠিক আছে, জিওলজি, ভেজিটেশন, প্রেজেন্ট ল্যান্ড ইউজ, recommended practices and their responses, socio-economic conditions of the area, ঠিক আছে। নাম্বার 2, procurement of base maps and preparing work plan, আমরা কোন ম্যাপ দিয়ে সার্ভেটা করব সেটা আমাদেরকে প্রিপেয়ার করতে হবে এবং একটা ওয়ার্ক প্ল্যান কিভাবে কাজটা করব সেটার একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে, ঠিক আছে। প্রিলিমিনারি ইন্সপেকশন অফ দ্য এরিয়া টু আন্ডারস্ট্যান্ড দ্য ব্রড সয়েল অ্যান্ড ফিজিওগ্রাফিক প্যাটার্নস অ্যান্ড টু প্ল্যান ট্রাভার্সেস অ্যান্ড লিজেন্ডস। কি বলছে, প্রিলিমিনারি ইন্সপেকশন অফ দ্য এরিয়া টু আন্ডারস্ট্যান্ড দ্য ব্রড সয়েল, আগে প্রাথমিকভাবে ওই জায়গার সয়েলটাকে পরিদর্শন করতে হবে। এবং এখানে একটা শব্দ ইউজ করা হয়েছে ট্রাভার্সেস। ট্রাভার্সেস ট্রাভার্সেস শব্দের অর্থ হচ্ছে যে ওই জমিতে এলোমেলোভাবে হেঁটে যেতে হবে, হাঁটতে হাঁটতে পরিদর্শন করতে হবে, অথবা আমরা এটাকে বলতে পারি আড়াআড়িভাবে হেঁটে হেঁটে পরিদর্শন করতে হবে। নেক্সট নাম্বার, field and laboratory study of soil samples collected at required interval with the help of soil auger by opening soil profile। কি বলছে, field and laboratory study of soil sample, আমরা যখন সার্ভে করতে যাব তখন সব জিনিস আমরা ফিল্ডে যায় করতে পারবো না। একটা সয়েলের সার্ভে করতে যায় যদি আমরা নিউট্রিয়েন্ট স্ট্যাটাসটা ওই জায়গার উল্লেখ করতে চাই বা অর্গানিক ম্যাটারের কন্টেন্ট কতটুকু আছে সেটা যদি ওই জায়গায় দিতে চাই, উল্লেখ করতে চাই, তাহলে সেটা অবশ্যই আমরা ফিল্ডে বসে বা ফিল্ডে যায় সেটা আমরা সেটা সম্পর্কে ধারণা আমরা দিতে পারবো না বা পার্সেন্টেজ উল্লেখ করতে পারবো না। সেটাকে কী করতে হবে, আমাদেরকে স্যাম্পল কালেকশন করতে হবে। স্যাম্পল কালেকশন করে নিয়ে ল্যাবে নিয়ে এসে সেটাকে আমাদেরকে টেস্ট করতে হবে। এবং স্যাম্পল কালেকশন করতে গেলে কী করতে হবে, আমাদেরকে স্পেড, অগার, অগার তোমরা 1-1 ইউজ করছো, তোমরা অগার চেনো, অগার দিয়ে সয়েল স্যাম্পল করতে হবে 6 ইঞ্চ ডেপথের মধ্যে, ঠিক আছে, 0 to 15 সেন্টিমিটার ডেপথের মধ্যে সয়েল স্যাম্পল কালেকশন করতে হবে এবং ওই জায়গার সয়েল প্রোফাইলটা ওপেন করতে হবে। সয়েল প্রোফাইল ওপেন কিভাবে করতে হয় সেটা হয়তো বা তোমাদেরকে পুরোপুরি দেখানো হয়নি, কারণ আমাদের এই জায়গায় সয়েল প্রোফাইল অতটা ভালো দেখা যায় না। তারপরে যে জায়গায় আমরা ম্যাপিং করতে যাব বা সার্ভে করতে যাব সেই জায়গায় অবশ্যই আমাদেরকে সয়েল প্রোফাইলটা ওপেন করতে হবে। মাটি খুঁড়লে সয়েলের মধ্যে বিভিন্ন রকমের স্তর দেখা যায়, হরাইজন দেখা যায়, সেটা সম্মিলিত রূপ হচ্ছে সয়েল প্রোফাইল, ঠিক আছে। হ্যালো, জি স্যার। তাহলে অগার দিয়ে স্যাম্পল কালেকশন করতে হবে এবং সয়েল প্রোফাইল ওপেন করতে হবে, ঠিক আছে। এরপরে যেটা করতে হবে ওই জায়গায় ওই পয়েন্টের মধ্যে সেটা হচ্ছে ডাটা অন দ্য ডেপথ, থিকনেস, বাউন্ডারি। আমরা যে সয়েলটাকে ওপেন করতেছি বা স্যাম্পল কালেকশন করতেছি সেই সয়েলটার থিকনেস, স্ট্রাকচার, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। টেক্সচার, ঠিক আছে, কার্বন কন্টেন্ট বাইর করতে হবে ওই জায়গায়, পিএইচ, রুট ডিস্ট্রিবিউশন, পারমিয়েবিলিটি অ্যান্ড আদার স্পেশাল ফিচার্স অফ ইজ হরাইজন আর কালেক্টেড। প্রত্যেকটা হরাইজন সয়েল প্রোফাইল ওপেন করার পরে প্রত্যেকটা হরাইজন সম্পর্কে তথ্য কালেকশন করতে হবে, বিশেষ করে পিএইচ, কার্বন কন্টেন্ট বা কার্বনেট কন্টেন্ট, রুট ডিস্ট্রিবিউশন, এক হরাইজন থেকে আরেক হরাইজনে রুট কীভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে, কী পরিমাণে ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং রুট ডিস্ট্রিবিউশনের জন্য সেটা কতটুকু সুইটেবল সেটা আমাদেরকে থিকনেস থেকে বাইর করতে হবে, দেখতে হবে। নেক্সট নাম্বার, preparing complete description of mapping units and delineation of boundaries। preparing complete description of mapping units, আমরা যে ম্যাপিং ইউনিটস এই যে ক্লাসিফিকেশন টাইপসগুলো বললাম, ডিটেইলড সয়েল সার্ভে, রেকগনাইজেন্স সয়েল সার্ভে, ডিটেইলড রেকগনাইজেন্স সয়েল সার্ভে, আর একটা বলছিলাম সেমি ডিটেইলড সয়েল সার্ভে আর র্যাপিড রেকগনাইজেন্স সয়েল সার্ভে। এই প্রত্যেকটা টাইপসেই একটা সয়েল সার্ভের টাইপস, প্রত্যেকটা টাইপসের মধ্যে কিছু ইউনিট ইউজ করা হয়। ইউনিট, কারণ এই দিনাজপুর সদর উপজেলার কথা আমি প্রথমে বলছিলাম, এই জায়গায় যদি আমরা সার্ভে করে সেই সার্ভেটা রিপোর্ট বা ম্যাপে রূপান্তর করতে চাই তাহলে দিনাজপুর শহর থেকে ফুলবাড়ি পর্যন্ত বা দিনাজপুর শহর থেকে বাসেরহাট পর্যন্ত বা হাজীদানেশ পর্যন্ত
অনেক বড় এরিয়া, এই পুরাটা তো আর ম্যাপের মধ্যে বসানো সম্ভব না। এটাকে ম্যাপিং ইউনিটে নিয়ে এসে আমরা গ্রাফে যেরকম ম্যাপিং ইউনিট ইউজ করি ঠিক একইভাবে ম্যাপিং ইউনিট ইউজ করে এটাকে ম্যাপে রূপান্তর করতে হবে। ঠিক আছে, নেক্সট নাম্বার হচ্ছে ম্যাপিং অফ সয়েল অ্যাকর্ডিং টু ওয়েল ডিফাইন্ড লিজেন্ডস। ম্যাপিং অফ সয়েল অ্যাকর্ডিং টু ওয়েল ডিফাইন্ড লিজেন্ডস, নির্দিষ্ট এজেন্ডা অনুসারে আমাদেরকে এটাকে ম্যাপিং ইউনিটে রূপান্তর করতে হবে। প্রিপেয়ারিং সয়েল সার্ভে রিপোর্ট অ্যান্ড ম্যাপস, সর্বশেষ স্টেপ হচ্ছে সয়েল সার্ভের একটা রিপোর্ট তৈরি করতে হবে। আমরা সার্ভে করলাম, সার্ভে করে সেটাকে আমাদেরকে রিপোর্টে কনভার্ট করতে হবে, যেন পরবর্তীতে ওই সয়েলটা সার্ভে করার জন্য বা ওই সয়েল সম্পর্কে কোনো নলেজ নিতে গেলে ফিল্ডে যেতে না হয়, সরাসরি ওই তোমরা যে সার্ভেটা করবা সেই সার্ভে রিপোর্ট দেখলেই যেন আমি বুঝতে পারি যে ওই জায়গার সয়েলের টাইপ কীরকম, স্ট্রাকচার কীরকম, রুট ডিস্ট্রিবিউশন কীরকম, কার্বনেট কন্টেন্ট কীরকম, পিএইচ কীরকম, সেটা যেন আমরা তোমাদের রিপোর্ট থেকেই বুঝতে পারি। এই ধরনের একটা রিপোর্ট তৈরি করতে হবে এবং ফাইনালি ম্যাপটাকে পাবলিশ করতে হবে। ঠিক আছে, হ্যালো, জি স্যার, শুনতেছি তো। এরপরে জি স্যার শুনতেছি। রেসপন্স করিও, ঠিক আছে কমেন্টে স্যার। নাহলে বুঝতে পারি না আর কি আসলে শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, এরপরে একটা হেডিং দাও, সয়েল সার্ভে রিপোর্ট। ঠিক আছে, সয়েল সার্ভে রিপোর্ট, এখানে দুইটা লাইন একটু লিখো, the soil map is supplemented with a report. The soil map is supplemented with a report for the presentation of soil survey data. The soil map is supplemented with a report. ম্যাপটাকে কি করতে হবে, ম্যাপটা হচ্ছে তোমার রিপোর্টের সাপ্লিমেন্টেশন। এটার কারণ উদ্দেশ্য কি, যে প্রেজেন্টেশন অফ সয়েল সার্ভে ডেটা, আমরা যে সয়েল সার্ভে ডাটাগুলো পাচ্ছি সেটাকে কে রিপ্রেজেন্ট করবে, আমাদের সেই সয়েল সার্ভে রিপোর্ট, টু বি ইউজড প্রপারলি বাই অল কনসার্নড সাসেস, সায়েন্টিস্ট যেন সেই সার্ভে রিপোর্টটা ইউজ করতে পারে, সায়েন্টিস্ট, টিচার্স, অ্যাডমিনিস্ট্রেশনস, প্ল্যানার্স অ্যান্ড ফার্মার্স। তাহলে এই সয়েল সার্ভে করে সয়েল সার্ভের যে রিপোর্ট এবং ম্যাপটা আমরা তৈরি করতে চাই সেটার উদ্দেশ্য কি, যেন সায়েন্টিস্ট, টিচার্স, অ্যাডমিনিস্ট্রেশনস, প্ল্যানার্স অ্যান্ড ফার্মার্স এটাকে প্রপারলি ইউজ করতে পারে। কোথা থেকে, সেই সয়েল সার্ভে রিপোর্ট থেকে, সয়েল সার্ভে রিপোর্ট এবং সয়েল ম্যাপ থেকে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কী হচ্ছে, সায়েন্টিস্টও পাচ্ছে, টিচার্সও পাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনও পাচ্ছে, আবার যারা প্ল্যানার্স ফাইনালি ফার্মার্সও পাবে। তার মানে আমরা যে ম্যাপটা করব বা আমরা বা যারা করবে এই ম্যাপটা, তারা ওই ম্যাপটা শুধু তাদের জন্য না, মোটামুটি বাংলাদেশের সকলের জন্যই তারা ওই ম্যাপটা করে থাকে। ঠিক আছে, এই সয়েল সার্ভে রিপোর্ট জেনারেলি ইনক্লুডস, একটা সয়েল সার্ভে রিপোর্টে সাধারণত কি থাকে, এই সয়েল সার্ভে রিপোর্ট জেনারেলি ইনক্লুডস নাম্বার 1 প্রাইমারি পারপোজেস অফ দ্য সার্ভে। প্রাইমারি পারপোজেস অফ দ্য সার্ভে, এই যে সার্ভেটা করা হয়েছে সেটা প্রাথমিক উদ্দেশ্য কি ছিল, প্রাইমারি পারপোজ অফ দ্য সার্ভে। নাম্বার 2 জেনারেল ডেসক্রিপশন অফ দ্য এরিয়া, লোকেশন, সাইজ, ক্লাইমেট, ফিজিওগ্রাফি, জিওলজি, ন্যাচারাল ভেজিটেশন, ড্রেনেজ, জেনারেল এগ্রিকালচার অ্যান্ড ল্যান্ড ইউজ, সোশিও ইকোনমিক কন্ডিশনস অ্যান্ড প্রবলেমস। ওই সার্ভে রিপোর্ট থেকে যেন সয়েলের সাইজ বা সয়েল না ল্যান্ডের সাইজ, ওই এলাকার আমি রিপোর্টটা দেখলে যেন বুঝতে পারি যে ওই এলাকার ক্লাইমেটটা কীরকম হবে, ফিজিওগ্রাফি কীরকম হবে, জিওলজি, ন্যাচারাল ভেজিটেশন, ড্রেনেজ ব্যবস্থা কীরকম, জেনারেল এগ্রিকালচার ওই জায়গায় মূলত কী কী চাষ করা হয়, ল্যান্ড ইউজ, সোশিও ইকোনমিক কন্ডিশনস অ্যান্ড প্রবলেমস, ওই জায়গার লোকজনের সোশিও ইকোনমিক কন্ডিশনস কীরকম এবং সেই জায়গার সয়েলের বা লোকজনের প্রবলেমটা কী 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 প্রবলেম ফেস করতে হয়, এগুলো কোথায় থাকবে, সয়েল সার্ভে রিপোর্টের মধ্যে থাকবে। নাম্বার 3 discussion on the soil forming factors, classification of soil and description of mapped soil units। কি থাকবে ওই জায়গায়, soil forming factors, ওই জায়গায় কি কি soil forming factors আমরা 1-1-এ পড়ছি, এটা soil forming factors গুলো যেগুলো আছে, টাইম, তারপর ওয়েদারিং, এই জিনিসগুলো কি কি ফ্যাক্টর ওইখানে কাজ করছে, যখন সয়েল উৎপাদন হয়েছে ওই জায়গায় সয়েল তৈরি হয়েছে তখন কি কি ফ্যাক্টর কাজ করছে, এই জিনিসটা সকলের দরকার হয় না। সাধারণত যারা ওই জায়গায় সায়েন্টিস্ট যদি তোমার এই রিপোর্ট দেখে থাকে
তাহলে তার এই জিনিসটার প্রয়োজন হবে, যে সয়েল ফর্মিং ফ্যাক্টরস বা সয়েল ক্লাসিফিকেশন অফ সয়েল অ্যান্ড ডেসক্রিপশন অফ ম্যাপড সয়েল ইউনিটস। নাম্বার 4, soil crop relationships with various kinds of interpretation and responses of important conservation treatments, irrigation, drainage and reclamation measures। কি বলছে? ক্রপ সয়েল ক্রপ রিলেশনশিপ। অনেক সয়েল আমরা দেখি অনেক সময় যে সুন্দর মাটি কিন্তু চাষবাস হয় না, জমিটা পতিত অবস্থায় আছে, ব্যারেন ল্যান্ড হিসেবে জমিটাকে গণ্য করা হয়েছে। সয়েল সুন্দর কিন্তু ফসল ওই জায়গায় হয় না, তার মানে কি ওই সয়েল এবং ক্রপস এর রিলেশনশিপটা ভালো না। তার মানে কি ওই জায়গায় যদি আমি ফসল লাগাই বা ধান চাষ, সাপোজ আমরা ধানের চারা ওই জায়গায় রোপণ করলাম, হয়তোবা ওই সয়েলে এমন কোনো মিনারেলস আছে, ঠিক আছে, যেটা সয়েল সরাসরি নিতে পারে না বা সয়েলকে নিউট্রিয়েন্ট সাপ্লাই থেকে বাধা দেয়, সয়েলকে নিউট্রিয়েন্ট সাপ্লাই করে না, সেগুলো কম্বাইন্ড অবস্থায় আছে, ওগুলো ভাঙতে পারে না বা ওইটা অ্যাভেলেবেল ফর্মে আসে না। এই যে এই সয়েলটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সয়েল ক্রপ রিলেশনশিপ উইথ ভেরিয়াস কাইন্ড অফ ইন্টারপ্রিটেশন অ্যান্ড রেসপন্সেস অফ ইম্পর্টেন্ট সয়েল ইউনিটস, এই জিনিসগুলো। আর এছাড়াও ওই জায়গায় কোনো সমস্যা? হ্যালো হ্যালো জি স্যার শুনতেছি। নেক্সট নাম্বারে যাও, নেসেসারি অ্যান্ড রিলিভেন্ট টেবলস, অ্যাপেন্ডিসেস, ডায়াগ্রামস, ফটোগ্রাফস অ্যান্ড আদার ইউজফুল ইনফরমেশনস। ওই জায়গায় যেই ফটোগ্রাফটা প্রয়োজন, যে টেবল, আমরা যে কোনো রিসার্চ করতে গেলে ডাটা কালেকশন করি, তাই না? রেসপন্স করো। হ্যালো। জি স্যার করি। যে কোনো জায়গায় রিসার্চ করতে গেলে বা রিপোর্ট তৈরি করতে গেলে ডাটা কালেকশন করতে হয়। সেই ডাটাটাকে তোমরা হ্যাঁ, সেই ডাটাটাকে তোমরা থিসিস পেপারে অথবা অন্য জায়গায় দেখতে পারবা, যে কোনো একটা ডেসক্রিপশনের পরে সুন্দর করে একটা টেবিল দেওয়া আছে। অনেক সময় আবার টেবিল না দিয়ে একটা গ্রাফ দেয়, অনেক জায়গায় অনেক সময় ছবি ঢুকায় দেয়, তাই না? এটাই বলছে যে নেসেসারি রিলিভেন্ট টেবলস, অ্যাপেন্ডিসেস, ডায়াগ্রামস, ফটোগ্রাফস, এগুলার যদি যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা ইনক্লুড করতে হবে। অটোমেটিক্যালি কাটা যাবে না। ওকে, নেক্সট হেডিং দাও, ইউজ অফ সয়েল সার্ভে। ইউজ অফ সয়েল সার্ভে। দেওয়া হয়েছে? হ্যালো, বোঝা যায়? জি স্যার হয়েছে। হ্যাঁ, ওকে, ইউজ অফ সয়েল সার্ভে। ঠিক আছে, নাম্বার 1 ইউজ কি না, রেসপন্স যদি কথা যদি শুনতে না পায়, বুঝতে না পারে, তাহলে এমবি শেষ। এমবি শেষ না, নেটওয়ার্ক প্রবলেম। আসছে তো। এই এমবি শেষ জি না, স্যার। এমবি শেষ না, ওয়াইফাই লাইনের মধ্যে কানেকশন আছে, বুঝছে? এমবি শেষ হয় নাই, তোমাদের পরে আরো একটা ক্লাস আছে, ওয়াইফাই লাইনের সাথে কানেক্টেড আছি। আচ্ছা, নাম্বার 1, দ্য নিড ফর ইরিগেশন, ডিফাইনিং অ্যান্ড ডিলিমিটিং ইরিগেশন সুইটেবিলিটি ক্লাসেস অ্যান্ড প্রপার মেথডস ফর ইরিগেশন। ইরিগেশন করতে গেলে কতটুকু ওয়াটার লাগবে কোন সয়েলে, সেটা সয়েলের পানি ধারণ ক্ষমতার উপরে নির্ভর করে। সেই জিনিসটা তোমার ম্যাপে যদি থাকে, তাহলে কোনো প্ল্যানার বা ফার্মার ওই সয়েলে যে কোনো ফসল লাগাতে গেলে তার যদি এইসব বিষয়ে ধারণা থাকে, সে বুঝতে পারবে যে এই সয়েলটাতে আমার পানির খরচটা কম হবে না বেশি হবে। আলটিমেটলি এই সার্ভেটার উদ্দেশ্য হচ্ছে কি, ফার্মারদেরকে কিছু জিনিসের কস্ট কমায় নিয়ে আসা। যেমন যে জায়গায় যে ফসল সুইটেবল সেটা যদি লাগানো হয়, তাহলে অবশ্যই যেটাতে পানি ধারণ ক্ষমতা বেশি সেই জায়গায় যদি আমরা ধান চাষ করি, তাহলে কি হবে, ওই ধানে বা ধানি জমিতে পানির খরচটা কমে আসবে। অথবা আবার যদি আমরা ওই স্যান্ডি সয়েলে যদি ধান লাগাইতে যাই, তাহলে ধান তো হবেই না, কারণ জায়গায় পানি ধারণ ক্ষমতা খুবই খুবই কম। নেক্সট নাম্বারে লিখুন, দ্য রিকোয়ারমেন্ট অফ ড্রেনেজ অ্যান্ড মেথডস ফর ইমপ্রুভিং ইট। দ্য রিকোয়ারমেন্ট অফ ড্রেনেজ অ্যান্ড মেথড ফর ইমপ্রুভিং ইট। ড্রেনেজ, আমরা জানি যারা ফসল চাষ করে তাদের জন্য ইরিগেশন এবং ড্রেনেজ এই দুইটা জিনিসের খুব ভালো, এই দুটো জিনিসের দিকে খুব ভালো নজর রাখতে হয়। কারণ ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো না হয়, তাহলে আমার ফসলে যে কোনো মুহূর্তে ফসল নষ্ট হয়ে যেতে পারে। যেমন বর্ষা মৌসুমে যদি আমি নিচু জমিতে মরিচ চিলি চাষ করি, তাহলে এক রাতে বৃষ্টি হলে যদি পানিটা নিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকে, 2 থেকে 3 দিনের মধ্যে সম্পূর্ণ ফসলটা নষ্ট হয়ে যাবে। পেঁপে গাছের ক্ষেত্রেও তাই, কাঁঠাল গাছের ক্ষেত্রেও তাই। নেক্সট নাম্বার, দ্য হ্যাজার্ডস অফ ইরোশন অ্যান্ড মেথডস অফ প্রিভেন্টিং ইট। দ্য হ্যাজার্ডস অফ ইরোশন, ইরোশন শব্দটা সম্ভবত নতুন। ইরোশন শব্দের অর্থ হচ্ছে ভূমি ক্ষয়,
এক জায়গার মাটি আরেক জায়গায় সরে যায়, এটাই হচ্ছে ইরোশন। এই হ্যাজার্ডস অফ ইরোশন অ্যান্ড মেথডস ফর প্রিভেন্টিং ইট, আমরা যে জায়গায় সার্ভে করব সেই জায়গায় তোমার ইরোশনটা কীরকম এবং সেই ইরোশনটাকে প্রতিহত করতে গেলে, বাধা দিতে গেলে আমাদেরকে কি ব্যবস্থা নিতে হবে সেটা ওই জায়গায় আমরা রিপোর্ট থেকেই বুঝতে পারবো। দ্য এক্সটেন্ট অফ নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্ট এরিয়াস অ্যান্ড রিমিডিয়াল মেজার্স ফর ইমপ্রুভিং সয়েল ফার্টিলিটি। নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্ট এরিয়াস, আমরা যে জায়গায় সার্ভে করতেছি সেই জায়গায় কতটুকু জমি তোমার নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্ট আছে, মানে নিউট্রিয়েন্টের ঘাটতি আছে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটার রিমিডিয়াল মেজার্স, সেটাকে ওই নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্ট জমিটাকে বা ভূমিটাকে আমরা কিভাবে নিউট্রিয়েন্টে অ্যাভেলেবল করতে পারবো সেই ধারণাটা ওই জায়গায় রাখতে হবে। নেক্সট নাম্বার, দ্য নিড ফর সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন ট্রিটমেন্টস। সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন ট্রিটমেন্টস, কনজারভেশন শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ, ইরোশন শব্দের অর্থ হচ্ছে রিমুভ, এক জায়গা থেকে আরেক জায়গায় ডিসপ্লেস হয়ে যায়, রিমুভ হয়ে যায়। আর কনজারভেশন শব্দের অর্থ হচ্ছে ওই জায়গায় সংরক্ষণ করা, যে যেখানে আছে তাকে সেই জায়গায় সংরক্ষণ করাটাই হচ্ছে কনজারভেশন। তাহলে কি বলছে, দ্য নিড ফর সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন ট্রিটমেন্টস, সয়েল এবং ওয়াটারকে কনজার্ভ করতে গেলে কি কি ট্রিটমেন্ট আমাদেরকে ওই জায়গায় নিতে হবে সেটার ব্যবস্থা ওই জায়গায় থাকতে হবে। নেক্সট নাম্বার, দ্য অ্যাডাপ্টেশন ফর স্পেসিফিক ক্রপস, অ্যাডাপ্টেশন অফ স্পেসিফিক ক্রপস, যে জমিতে যে ফসলটা হয় সেটাকে ওই জায়গায় চাষ করতে হবে, ওর বাইরে যদি অন্য ফসল, যেটা যেমন সুগার কেনের জমিতে যদি আমরা ধান লাগাতে যাই, ধানের আমরা ভালো ফলন পাবো না, যে জায়গায় সুগার কেন ভালো হয় সেই জায়গায় সুগার কেনই চাষ করতে হবে। যে জমিতে আলু ভালো হয় সেই জায়গায় যদি আমি তোমার পটল লাগাই তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবো না, আমরা আলুর রেজাল্টটাই ভালো পাবো। নেক্সট, দ্য স্পেশাল ম্যানেজমেন্ট ফর স্পেসিফিক ক্রপস, প্রত্যেক এলাকায় প্রত্যেক ফসলে কিছু স্পেসিফিক বা স্পেশাল ট্রিটমেন্ট থাকে। স্পেশাল ট্রিটমেন্ট যেমন আমরা যদি লাউ মিষ্টি কুমড়া চাষ করতে যাই তাহলে আমাদেরকে মালচিং করতে হয়, এই মালচিংটাই হচ্ছে স্পেশাল ট্রিটমেন্ট, সেই মালচিংটা তোমার গাছের গোড়ায় করতে হয়। আবার ধান লাগাতে গেলে ওয়াটার স্ট্যাগন্যান্ট কন্ডিশন লাগে, এইটা ধান চাষের জন্য একটা স্পেশাল প্র্যাকটিস, ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। নেক্সট নাম্বার, দ্য লোকেশন অ্যান্ড ডিজাইন ফর হাইওয়েজ, এয়ারপোর্টস অ্যান্ড আদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পাবলিক স্যানিটারি ওয়ার্কস। লোকেশন তোমার যেগুলো নাম বললাম, যে হাইওয়েজ, এয়ারপোর্টস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পাবলিক স্যানিটেশন ওয়ার্কস, যেগুলো যদি থেকে থাকে সেগুলোর লোকেশনগুলো ম্যাপের মধ্যে ইনক্লুড করতে হবে। ঠিক আছে, আজকে আর নিতে পারবো না, আজকে এখান পর্যন্তই। আমার নেক্সট কিছুক্ষণ পরে আরেকটা ক্লাস আছে, আমার মনে হয় মোটামুটি আমি 40 মিনিটের মতো নিয়ে ফেলছি, তাই না? স্যার, হ্যাঁ বলো। স্যার এগুলোর অডিও পাওয়া যাবে না? অডিও অথবা ভিডিও? অডিও অথবা ভিডিও, ভিডিও পাবা না, আমি অডিও রেকর্ডটা করছি, অডিও রেকর্ডটা দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে জি স্যার, স্যার দিন স্যার। স্যার স্যার কোনো পিডিএফ ফাইল পাওয়া যাবে কি? পিডিএফ ফাইল পাওয়া যাবে না, কারণ এটা আমার যেটা আছে সম্পূর্ণটাই হচ্ছে তোমার হার্ড কপি, সফট কোনো কপি নাই। আর আমার হাতে এই মুহূর্তে টাইপ করার ইনস্ট্রুমেন্ট নাই। ঠিক আছে, আমার যে ল্যাপটপটা স্যার রাখা আছে স্ক্যান করে যদি পিডিএফ ফাইল করা যায় তাহলে বেটার হতো আর কি, যদি কোনো ওয়ে থাকে। স্ক্যান করে পিডিএফ ফাইল, আচ্ছা আমি চেষ্টা করব। ঠিক আছে, তোমরা আচ্ছা, যেটা ধন্যবাদ স্যার। স্যার, শোনো শোনো একটু শোনো, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা করতে পারো, যে কোনো ক্লাসের নিয়ম স্যার, আছে, যে কোনো কোশ্চেন থাকলে সেটা বলো। স্যার স্যার আমাদের অথবা রুটিনটা পিকচার একটু উঠে ভালো হয়। শেয়ারে গেছে দিলেই হবে। একজন একজন করে কথা বলো। স্যার আমাদের রুটিনটা দিলে খুব ভালো হয়, কারণ আমরা দিয়ে বুঝতে পারি তারপর না ক্লাসটা নিলে মনে হয় ভালো হতো। রুটিনটা, রুটিন একটু আগে দিছে গ্রুপে, দেখ। রুটিন তোমাদের কাছে আছে, গ্রুপে দেখো আছে, এগ্রিকালচারের নতুন একটা গ্রুপ খোলা হয়েছে সম্ভবত, সেই গ্রুপে তোমাদের রুটিন অবশ্যই আছে। ঠিক আছে, তোমাদের সাথে আমার ক্লাস হচ্ছে আজকের দিনেই, একদিন পড়ছে মানে সম্ভবত, সপ্তাহে একদিন। আচ্ছা, আজকের ক্লাস পর্যন্ত তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা বলতে পারো। এটা তো পড়তে হবে তারপর। হুম, তোমাদের যদি এই অডিও রেকর্ডটা প্রয়োজন হয় তোমরা রকনুজ্জামান স্যার চিনো তো? জি জি স্যার। স্যার। জি স্যার, জি স্যার। রকনুজ্জামান স্যারের সাথে যোগাযোগ করো, ওনার ওখানেই আসি আমি। ইউটিউব, ওই যে স্যারের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবে আমাদের যে ক্লাসটা নেওয়া হবে, আগামী ডেটে। স্যার আমাদের যে ক্লাসটা নেওয়া হবে এই শীটটা। শিট, জি স্যার। শিট তো এখন কিভাবে পৌঁছাবো বলো? ওই যে একজন বললো স্ক্যান করে যদি পিডিএফ ফাইলে জি স্যার। দেওয়ার ব্যবস্থা থাকে, তো আমি চেষ্টা করব, আমার হাতে আশেপাশে যদি স্ক্যানার থাকে আমি দিয়ে দেবো। ঠিক আছে,
যেদিন আচ্ছা স্যার। যেদিন যে আচ্ছা ক্লাসটা হবে স্যার। সেই ক্লাসটা আমি দিয়ে দেবো। কারো যদি কোনো কিছু জানার থাকে আজকের ক্লাসে বলো। হ্যালো, কারো যদি কোনো কিছু জানার থাকে বলতে পারো। ওইভাবে দিলে ভালো হয়, না হলে আচ্ছা এমনি ঠিক স্যার সবই নতুন তো, মানে এইভাবে স্যার এমনি সবই নতুন তো, অডিও ভাবে বুঝতে খুব মানে কঠিন হয়ে যাচ্ছে। প্রবলেম আগে হয় যদি স্যার। জি আমাকে স্যার, একটু পিডিএফটা দিয়ে দেন শীটটা আগে দিয়ে দেওয়া হবে। জি স্যার, তাহলে আমাদের জন্য ভালোই হয়। আচ্ছা আমি চেষ্টা করব, ঠিক আছে। জি স্যার। ওকে। জি স্যার। আর যেহেতু করোনা বাড়তেছে, এক একজনকার বাসা এক এক জায়গায়, কারো উত্তরবঙ্গে কারো দক্ষিণবঙ্গে, ঠিক আছে। উত্তরবঙ্গে এখন ভারী শীত আজকে থেকে মেবি শুরু হয়েছে। শীতের সময় যেহেতু একটু প্রবলেমটা বাড়তেছে, সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, বাইরে গেলে মাস্ক ব্যবহার করো।